সেই স্বপ্নের প্যাংগং লেক, সেই স্বপ্নের হ্রদ তাংলাংলা পাস। 17,400 ফিট উচ্চতায় আমরা রয়েছি। আমরা এখন আছি রোহতাং পাসে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? লাদাখের পার্ট 1 তো তোমরা সবাই দেখেছো আশা করছি। আজকে চলে এলাম পার্ট 2 নিয়ে। পার্ট 1-এ আমরা শেষ করেছিলাম নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালিতে পৌঁছানোর পর তার পরের দিন আমরা এই কোল্ড ডেজার্ট দেখতে দেখতে লোকাল সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। নুব্রা ভ্যালি থেকে সাইট সিন বলতে যেতে হয় তুরতুক ভিলেজে, আর সেখানে পড়ে থাং বলে একটি জায়গা, যেটি কিনা ভারতবর্ষের শেষ গ্রাম এই দিকের, এবং তারপরেই পাকিস্তান। রাস্তাটা অনেকটাই, মাঝখানে ওয়ার মেমোরিয়াল রয়েছে, সেই ওয়ার মেমোরিয়াল দেখলাম। শায়ক ভ্যালি লাদাখ ওয়ার মেমোরিয়াল, এটা দেখার পরে আমরা চললাম থাং দেখার উদ্দেশ্যে। এখানে রাস্তা কোথাও ভালো, কিন্তু কোথাও একদম অফ রোডিং রাস্তা। এই জায়গাটা হলো সেই থাং ভ্যালি। এখানে দেখার বলতে দেখতে হবে দূরবীন দিয়ে, দূরে দেখা যাবে পাকিস্তানের সীমানা, এবং ওপাশে দূরবীনের সাহায্যে হয়তো লোকজনও দেখা যেতে পারে। ওই দূরে ওই যে নদী বয়ে যাচ্ছে, তার পেছনে যে গ্রাম সেটা পাকিস্তানের গ্রাম, আর এপাশে এটাই শেষ গ্রাম, এরপরে আর জনবসতি নেই। তো এখানে আমরা দেখলাম বিক্রি হচ্ছে আখরোট, ড্রাই ফ্রুটস, এগুলো এখানে বিক্রি হচ্ছে। প্রাউডলি স্ট্যান্ডিং অ্যাট থাং, দ্য নর্দার্ন মোস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। এখানে একটি চায়ের দোকানে আমরা চা খেলাম। বলা হয় এইগুলোই নাকি এখানকার শেষ দোকান, তারপরে তো বর্ডার পড়ে যাচ্ছে। সেখান থেকে আমরা এলাম তুরতুক ভিলেজে। তুরতুক ভিলেজ আমার দেখা খুব সুন্দর একটা গ্রাম। এখানে এত সুন্দর গ্রিনারিজ রয়েছে এবং এত সুন্দর চাষাবাদ হয়েছে। এই যে 10,000 ফিটের ওপরে উচ্চতায় আমরা রয়েছি, সেখানে দাঁড়িয়ে এই ন্যাড়া পাহাড়ের মাঝখানে কীভাবে এরকম এত সুন্দর চাষাবাদ এবং গ্রিনারিজ হচ্ছে, সত্যি দেখার। এটা ব্রিজের ওপর দিয়ে চলেছি আমরা, একটু উঠতে হবে, একটু উঠে যেতে হবে। প্রথমের দিকেই কিছুটা রাস্তা গিয়ে মানুষজন অনেক সময় যাওয়া বন্ধ করে দেয়, কিন্তু সেরকম করলে হবে না। একটু উঠতে হবে এবং আসতে হবে কয়েকটা সিঁড়ি। সেই সিঁড়ি পার করে যখন আমরা ওপরে উঠে যাব, তখন দেখতে পাবো গ্রাম, এই তুরতুক ভিলেজের সৌন্দর্য। এখানে আমাদের এখানকার গ্রামীণ অঞ্চলের মতো গরু বাঁধা থাকে গোয়ালে, গোবর দিয়ে ঘুঁটের প্রলেপ দেওয়া হয়। আমাদের এখানকার গ্রাম্য অঞ্চলের মতো এত উঁচু জায়গায় লাদাখের পাহাড়ি গ্রাম্য অঞ্চলেও সমস্ত একই রকম নিয়ম দেখলাম হচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে যে কত সুন্দর চাষাবাদ হচ্ছে। এবারে আমরা চললাম তুরতুকের একটি মিউজিয়ামে। এখানে দেখলাম মিউজিয়ামের বেশ কিছু চার্জেস ফিক্স করা রয়েছে। আমরা ঢুকিনি, সেখানে নিতে হয় গাইড, এবং ভেতরে রাখা রয়েছে ওখানকার গ্রামীণ কিছু বৈশিষ্ট্য। যেমন এখানে যখন যুদ্ধ হয়, তখন এই তুরতুক ভিলেজে এসে এই যুদ্ধের সমস্ত সরঞ্জাম উপকরণ রাখা থাকে। তো আমরা যাইনি, যারা গেছিলো তারা দেখে খুব একটা ভালো লাগেনি বলেছে। এখান থেকে চলে এসেছিলাম একটা ভিউ পয়েন্টে। একটি বাড়ির 5 তলার ওপরে উঠে খুব সুন্দর দূরবীনের মাধ্যমে দেখানো হয় বিভিন্ন পয়েন্ট। আমরা সেই পয়েন্টগুলো দেখেছিলাম। ইন্ডিয়ান চেকপোস্ট পয়েন্ট, তারপরে
পাকিস্তানি কিছু চেকপোস্ট পয়েন্ট, সেই পয়েন্টগুলো আমরা দেখতে পেয়েছিলাম যতটুকু দেখা যায়। এবং আমার ব্যক্তিগতভাবে তুর্তুক ভিলেজ খুব ভালো লেগেছে। ভবিষ্যতে কখনো গেলে এই তুর্তুক ভিলেজে একদিন স্টে করব। রাস্তায় আস্তে আস্তে প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফিরতে লাগলাম। এই অসম্ভব সুন্দর দৃশ্য জীবনে আর কখনো দেখতে পাবো কিনা জানি না, আর কোথাও দেখেছি কিনা সেটাও মনে পড়বে না। বন্ধুরা, লে লাদাখের যে সৌন্দর্য, এই যে ন্যাড়া পাহাড়, এই সৌন্দর্য, এত সুন্দর অনাবিল আনন্দ, দু চোখ ভরে দেখতে 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 মন যে এইভাবে খুশি হয়, এটা আর কোথাও হবে বলে আমার মনে হয় না। একটি নদীর ধারে আমরা দাঁড়িয়েছিলাম, একটা ভিউ পয়েন্ট, সেখানে ছবি তুললাম। কুলুকুলু স্বরে বয়ে যাচ্ছে নদী, আর তার চারদিকে এত সুন্দর, এত সুন্দর মনোমুগ্ধকর পাহাড়। এরপরে যে রাস্তা শুরু হলো আমরা প্যাংগংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য, সেই রাস্তা মানে রাস্তা আর নয়, এটা সত্যিই অফরোড। পুরো রাস্তার উপরে এরকম যে পাথর দেখাচ্ছি, সেই পাথরের মধ্যে দিয়েই বেশিরভাগ রাস্তা গেছে, এবং খুব ভালো ড্রাইভার না হলে এই রাস্তা দিয়ে গাড়ি চালানো মুশকিল। এ প্রসঙ্গে বলে রাখি, আমরা লে থেকে শুরু করে পুরো ট্যুরটা কিন্তু লের গাড়িতে, জম্মু কাশ্মীরের গাড়ি, এবং লের যে ড্রাইভার, এটা অন্য ড্রাইভার ছিলেন। এখানে লেতে তোমাকে ঘুরতে হলে, লে লাদাখ এই অঞ্চলে ঘুরতে হলে জম্মু কাশ্মীর বা লেহের গাড়িতে করেই ঘুরতে হবে, এবং সেই ড্রাইভাররা এই রাস্তা সম্পর্কে যথেষ্ট এক্সপার্ট হন। তারা জানেন যে কিভাবে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে হবে। যদিও যদি যে কোনো স্টেট থেকে, যেমন পশ্চিমবঙ্গ থেকে যদি গাড়ি যায়, পার্সোনাল গাড়ি যায়, সেই গাড়ি পারমিট করিয়ে সব জায়গা ঘুরতে পারে, কোনো সমস্যা নেই। এরপর আমরা একটা পয়েন্টে এলাম যেখানে শাহরুখ খানের যাব তাক হ্যায় জানের শ্যুটিং হয়েছিল। হ্যাঁ, এইখানে একটা শাহরুখ খানের বাইকের মতো একটা মোটর বাইক রাখা রয়েছে, এবং সেখানে ছবি তোলা যায়। এই পয়েন্টটিতে যাব তাক হ্যায় জানের শ্যুটিং হয়েছিল। এত সুন্দর জায়গা, এত মনোমুগ্ধকর স্পট, শ্যুটিং তো হবেই, খুব স্বাভাবিক। দেখো, ওই দূরে দেখা যায় আমাদের জীবনের বহু দিনের স্বপ্ন, সেই অসম্ভব সুন্দর প্যাংগং লেক, যেন স্বর্গরাজ্যের মধ্যে আমরা ঢুকে গেছি। এই প্যাংগং লেক দেখার সময় মুখের ভাষা প্রকাশ করার অবকাশ থাকে না, মুখ দিয়ে কথা বেরোয় না, শুধু দেখতে হয়, দেখে যেতে হয়। এই লেক যা দিনে 4 বার রং পরিবর্তন করে, এর বিভিন্ন সূর্যের আলোর সাথে এর কালার পরিবর্তন হয়, সেই লেক আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। অসম্ভব ঠান্ডা, 14,000 ফিটের উচ্চতায় আমরা রয়েছি, প্যাংগং লেকের হাওয়া সেখানে দিচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য, স্বর্গ কি অন্য কোথাও খুঁজতে হয়? এখানেই স্বর্গ রয়েছে। লেকের দিকে এই স্পটটায় দাঁড়িয়ে ছবি তোলা খুব ভালো পজিশন রয়েছে। প্যাংগং লেক বিস্তৃত জায়গা জুড়ে ভারত এবং চীনের সীমান্ত বর্ডার এরিয়া রয়েছে। সেই সীমান্ত বর্ডার এরিয়ায় আমাদের সাধারণ ট্যুরিস্টকে, সিভিলিয়ানকে যেতে দেওয়া হয় না। যেই জায়গাটুকু যেতে দেওয়া হয় তার মধ্যেই অনেক এইখানে আমরা বসে অল ইজ ওয়েল করছিলাম। আর এই আমার প্রিয়া, মানে অনাবিল আনন্দ। প্যাংগংয়ের অপরূপ সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ, জলের রঙটা আবার পরিবর্তন হয়েছে, কিছুক্ষণের ডিফারেন্সে জলের রঙটা পাল্টে পাল্টে যাচ্ছে। আমরা যে সময় নীল জল দেখেছিলাম, তারপরে কিছু সময়ের পরে বিকালের দিকে রঙটা পাল্টে একটু কালচে রঙের হয়ে গেছে। এখানে যে কোনো জিনিসে বসে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে 50 টাকা করে ভাড়া দিতে হয়। আর আমার স্ত্রী যে ওই ড্রেস পরে ছবি তুলেছিল, ওটা 200 টাকা চার্জ নিয়েছিল। ছবি যত খুশি তুলতে পারো।
ঘোড়ায় চড়েও যাওয়া যায়। আমরা প্যাংগং লেককে দু চোখ ভরে দেখে তারপরে চলে এসেছিলাম আমাদের টেন্টে। টেন্টটাও প্যাংগং লেকের পাশে ছিল। আমি আমার এতদিনের ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়াতে আমি কোনোদিন টেন্টে থাকার অভিজ্ঞতা অর্জন করিনি। তো এই টেন্টগুলোতে আমরা ছিলাম। আমরা ঢুকছি টেন্টের ভেতরে। এই টেন্টের বেড, এটা সম্ভবত টয়লেট, খুলে দেখাচ্ছি। হ্যাঁ, ব্যবস্থা সুন্দর ব্যবস্থা করা, দিক দিয়ে লক করার সিস্টেম আছে। এই পুরোটা হলো টেন্ট। এই টেন্টগুলো খুব সুন্দর, কিন্তু এখানে পাওয়ার ব্যাংক অবশ্যই রাখতে হবে, কারণ এখানে কোনো পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়ার জায়গা নেই। সময়টা প্রায় 7টা থেকে 7:30, সেই সময় শেষ বেলার সূর্য। হ্যাঁ, এখানে সন্ধ্যা 8টা পর্যন্ত মোটামুটি আকাশে আলো থাকে এবং জলের কালারটা তখনও একবার পরিবর্তন হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, টেন্টগুলোতে সোলার লাইটের সাহায্যে ঘরে একটা আলো আর টয়লেটে একটা আলো, সেটাও চলবে রাত্রি 10টা থেকে 10:30 পর্যন্ত। তারপরে কিন্তু আলো পাওয়া যায় না, ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় এবং সেই আলোর কন্ট্রোলও যারা টেন্ট চালায় তাদের হাতেই থাকে। তাই জন্য পাওয়ার ব্যাংক মোবাইলে চার্জ দেওয়ার জন্য অবশ্যই সাথে রাখতে হবে। পরের দিন সকালবেলা আমরা প্যাংগং থেকে ফিরে আসলাম। আস্তে আস্তে আবারও শেষবারের মতো প্যাংগংয়ের সৌন্দর্য দু চোখ ভরে দেখতে লাগলাম। যত দেখছি ততই যেন বিহ্বল হয়ে যাচ্ছি। আমি যখন এটাকে এডিট করছি, যখন ভিডিওগুলোকে দেখছি, তখন আমি সেই সময়টায় চলে যাচ্ছি যে সময় ওই প্যাংগং লেকে আমরা কাটিয়েছিলাম। মনে হচ্ছিল এই যেন আবার চলে যাই সেখানে। দেখতে পাচ্ছ এই সকালে চিকচিক করে ওঠা প্যাংগং লেকের জল এখন কিন্তু আবার এক অন্য নীল বর্ণ ধারণ করেছে। এখানে থাকলে প্যাংগং লেকের বিভিন্ন সময়ে জলের যে পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। প্যাংগং লেক থেকে আমরা যখন লেতে ফিরছিলাম, সেখানে চাংলা পাস পার করে ফিরতে হয়। তো তার আগে একটি ছোট লেক মতো ছিল যেখানে একদম বরফে জমেছিল। সেই স্পটটা আমরা দেখলাম। সেখান থেকে আমরা এগিয়ে চললাম চাংলা পাসের দিকে। 17,600 ফিটের কাছাকাছি উচ্চতা চাংলা পাসের। এখানে আমাদের এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম যেখানে মিলিটারিরা ভগবানের নামে কিছু ভোজন দেওয়ার ব্যবস্থা করেছিল। আমরা উঠে চলেছি ওপরের দিকে। 17,000 ফিট উঠতে হবে এবং ওঠার রাস্তায় দেখতে পাচ্ছি আস্তে আস্তে বরফের সাম্রাজ্যে আমরা ঢুকছি। এই প্যাংগং লেক হয়ে লে হয়ে আমরা যখন মানালি হয়ে ফিরে আসব, তখন অনেকগুলো পাস আমাদের পেরোতে হবে। তার প্রথম এখানে শুরু করছি চাংলা পাস দিয়ে, এরপর টাংলাংলা পাস, বারালাচালা পাস, আরও অনেক ধরনের পাস আমরা এখান দিয়ে পেরোব। দেখতে পাচ্ছ বরফের রাশি ধীরে ধীরে বাড়ছে এবং পাহাড়ের মাথা যেন আমাদের সাথে সমান উচ্চতায় হয়ে যাচ্ছে। লে লাদাখে সাইট সিন বা দেখার জায়গা দেখতে যাওয়া, একটা স্পটে গিয়ে দেখলাম, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দেখলাম, সেরকম ব্যাপার নেই। যতটা যাব
রাস্তা যতটা আছে, যতটা রাস্তা চলছে, ঘুমোনো যাবে না। আমরা চলে এসেছি চাংলা পাসে। রাস্তার অনাবিল সৌন্দর্য দেখতে দেখতে আমরা উঠে পড়েছি 17,600 ফিটের উপরে উচ্চতায়। চাংলা পাসে, এটার হাইট 17,000 ফিটের উপরে, 17,600 ফিট। আমার চ্যানেলটা দেখতে থাকো, এরকম ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে থাকবো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই পেছনে পাহাড়গুলো দেখো। বন্ধুরা, এত সুন্দর জায়গা, এত উঁচু উচ্চতা 17,688 ফিট, সেখানে গিয়ে ভিডিও তুলে রীতিমতো শ্বাসের সমস্যা সেখানে হয় বেশিক্ষণ থাকলে। তোমরা আমার সাথে প্লিজ থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও সবাইকে শেয়ার করো, সবাই যেন দেখে। আমরা লেতে আসার পরে লে মার্কেটে এলাম। সত্যি পাহাড়ি জায়গায় যে সমস্ত মার্কেট ঘুরেছি বিভিন্ন জায়গাতে, লে মার্কেট একটি বিরাট মার্কেট। একটা দিনে লে মার্কেটে সব জায়গা ঘুরে দেখা শেষ করা যায় না, এত বড় মার্কেট। আমরা চলেছি লে মার্কেটের মধ্যে দিয়ে। মানালির মার্কেট হোক, কিংবা গ্যাংটকের মার্কেট হোক, কিংবা দার্জিলিংয়ের মার্কেট হোক, আমরা যা মার্কেট দেখেছি, এখানে লে মার্কেট বিরাট বড়, বিরাট বড়। এখানে অনেক কিছু কেনাকাটা করার জায়গা রয়েছে, ভালো করে দেখে শুনে বুঝে দরদস্তুর করে কিনতে হবে। পরের দিন আমরা চলে এলাম প্রথম র্যাঞ্চো স্কুলে। লেতে একটা লোকাল সাইট সিন থাকে। হ্যাঁ, এত দিনের এত কঠিন কঠিন ট্যুরের পরে লেতে অল্প সময়ের জন্য একটা লোকাল সাইট সিন রাখা হয়, শরীরকে একটু ঝিরিয়ে নেওয়ার জন্য। এখানে বেশ কিছু কাছাকাছি স্পট রয়েছে, যেগুলো সকাল থেকে বেরোলে দুপুরের মধ্যে দেখে হোটেলে ফেরা সম্ভব। আমরা প্রথম চলে এসেছিলাম র্যাঞ্চো স্কুল, যেখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। লাস্ট সিন যখন হয়েছিল তখন যে র্যাঞ্চোকে যে স্কুলে পাওয়া গেছিলো, বাচ্চাদের জন্য বানিয়েছিল যে স্কুলটা, সেই স্কুলটা কিন্তু এই স্কুলেই শুটিং হয়েছিল। হ্যাঁ, প্যাংগং লেকের পাশে ওটা দেখানো হয়েছিল, কিন্তু আদতে প্যাংগং লেক অনেকটা ডিস্টেন্সে, আর এটা পার্টিকুলার লেতে। তারপরে চলে এলাম আমরা ওখানকার একটা জায়গায় যেখানে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, অনেক বড় বড় অনুষ্ঠান প্রোগ্রাম সেখানে দেখানো হয়। এরপরে আরেকটি ওয়ার মেমোরিয়াল, যেটি হল অফ ফেম। পুরো লেটাই চীন বর্ডারের জন্য মিলিটারিদের অধ্যুষিত হয়ে রয়েছে, এবং সেখানে হল অফ ফেম বাইরে থেকে, ভেতরে তো ছবি তুলতে দেয় না, হল অফ ফেমে বাইরে থেকে আমরা ছবি তুললাম। তারপরে চলে এলাম শান্তি স্তূপে। এই শান্তি স্তূপেও টিকিট কাটতে হয়েছে। আমি যে বলেছিলাম, যে আগের এপিসোডেই বলেছিলাম যে এখানে যে কটা বৌদ্ধ স্তূপ বা মনাস্ট্রি রয়েছে সেখানে টিকিট কেটে দেখতে হয়, কারণ তাদের এই জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ করতে গেলে এই টিকিটের ওপরেই সেগুলো রক্ষণাবেক্ষণ তারা করতে পারে। এটা শান্তি স্তূপ, কিছুটা উঠে শান্তি স্তূপটা দেখতে হয়। আর আমরা এত ঠান্ডায় এতটা জায়গা ঘুরে এসেছি বলে এখানে ঠান্ডা থাকলেও আমাদের রীতিমতো গরম অনুভব হচ্ছিল। আপেক্ষিকভাবে এখানে আমাদের বেশ ভালো রকম গরম লাগছিল, সোয়েটার জ্যাকেট পরে থাকা যাচ্ছিল না। এখান থেকে এই দিনের শেষ সাইট সিন সেটা ছিল লে প্যালেস। আবার টিকিট মনে হচ্ছে লে প্যালেসে 25 টাকা করে টিকিট মূল্য। লে প্যালেসে একসময় এখানকার রাজা বসবাস করতেন, সেই সম্পর্কে কাহিনী বিভিন্ন জায়গায় লেখা রয়েছে, এবং এটা অনেকগুলো তলা, 6 তলা উঠে দেখতে হয়, 6 মালা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উঠে তার বিভিন্ন রকম কারুকার্য যে রয়েছে সেগুলো আমরা দেখলাম।
প্রত্যেক তলার ওপরে একটা করে ফাঁকা জায়গা রয়েছে যেখান থেকে বাইরের সৌন্দর্য দেখা যায়। এই আমরা চলে এসেছি সব থেকে ওপরে। যেখান থেকে পুরো লে শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। 6th লেভেলে রয়েছে। লে প্যালেসের একদম টপে উঠে এই ওপর থেকে নিচের তলাগুলো যেরকম ফাঁকা দেখা যাচ্ছে, এরকম আরো একটা আছে। দেখে দেখলাম সেনাবাহিনীর দুটো ফাইটার এয়ারক্রাফট ঘুরছে, তাদের হয়তো মহড়া হচ্ছে। এইগুলো দেখে আমাদের সেদিনের সাইট সিন শেষ হয়েছিল। এই ছিল আমাদের হোটেল লেতে, যেখানে আমরা ছিলাম, হোটেল অ্যান্টিলোপ। এবং সন্ধ্যাবেলা আবার লে মার্কেটের মধ্যে দিয়ে এই লের মার্কেট আমাদের আকর্ষণ করে টেনে এনেছিল। খুব কাছাকাছি, হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথে আমরা চলে এসেছিলাম এই লে মার্কেটে। সন্ধ্যাবেলার ভিউ সত্যি খুব সুন্দর হয়ে যায়। আমাদের ঘোরা প্রায় শেষ, অন্তত লে লাদাখ দেখার পর্ব। আমাদের লে লাদাখ দেখার পর্ব শেষ হয়েছে। আমরা বর্তমানে লে থেকে চলেছি মানালির উদ্দেশ্যে। হ্যাঁ, মানালি লে থেকে দীর্ঘ ডিস্টেন্স, তাই জন্য মানালি একবারে না পৌঁছে তার থেকে 80-90 কিলোমিটার আগে কেলং বা জেসপা যে কোনো এক জায়গায় স্টে করানো হয়। 1 নাইট স্টে করে পরের দিন মানালি নিয়ে যাওয়া হয়। আমাদের এতদিনের স্বপ্ন, এতদিনের প্রস্তুতি, এতদিনের ইচ্ছা লে লাদাখ ঘোরা, সেই লে লাদাখ ঘোরা আমাদের সম্পন্ন হয়েছে। আমরা বেরিয়ে চলেছি লে থেকে। অনেকে এই লে থেকে এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে ফিরে চলে আসে, এরপরে আর কোনো কিছু দেখে না। কিন্তু আমাদের ইচ্ছা ছিল, আমরা যখন দেখছি পুরো ট্যুরটা কমপ্লিট করব, আমরা এখান থেকে এই ন্যাড়া পাহাড় দেখতে 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 মানালির দিকে ফিরে যাব এবং সেখানের কি সৌন্দর্য রয়েছে, রাস্তার কি ভিউ আছে, সেইগুলো দেখতে থাকবো। লে লাদাখের অপরূপ সৌন্দর্য যা বর্ণনা করে করে শেষ করা যাবে না, বারবার বলে শেষ করা যাবে না। আমরা বলবো যে আপনারা অবশ্যই দেখতে আসবেন এবং প্রপার প্রিকশন নিয়ে। আমি এই এপিসোডের শেষে বলেছি লে লাদাখ ঘুরতে গেলে কী কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমাদের সাথে 60 বছর, 65 বছর এবং একজন তো 75 অর্ধ বছরের মানুষ ছিলেন এবং তারা ঘুরে এসেছেন। এমন না যে বয়স্ক হলেই যাওয়া যাবে না বা ইয়াং হলেই যেতে পারবে। এখানে কিছু নিয়মকানুন আছে, সেইগুলো মানতে হবে এবং শারীরিক সবলতা থাকতে হবে। শরীর যদি নিতে পারে এই এত উচ্চতার ধকল, তাহলে মানুষ যে কোনো বয়সেই আসতে পারে। বরফের রাশি আবার বাড়তে থাকলো। আমি ওই বলেছিলাম এখান থেকে ফেরার পথে বেশ কিছু পাস পড়ে। আমরা চলেছি তাংলাংলা পাসের দিকে, সেটাও 17,000 ফিট উঁচু। আমরা এখান থেকে ফেরার পথে অ্যাভারেজে 17,000, 16,000, 15,000 ফিট উঁচু বিভিন্ন পাস দেখেছি। তাংলাংলা পাস রয়েছি তাংলাংলা পাসে, 17,482 ফিট উঁচু। 482 ফিট। কাশ্মীর থেকে আসতে লেতে যে উচ্চতা পার করে আসতে হয়, জজিলা পাস
12,000 12,500 ফিট উচ্চতার। তার থেকে যদি আমি এই দিক দিয়ে ফেরত যাই, অনেক বেশি উচ্চতাকে অতিক্রম করতে হয়। এটা বোঝার বিষয় যে আমাদের কোন দিক দিয়ে আসা উচিত বা কোন দিক দিয়ে যাওয়া উচিত, এই বিষয়ে মতামত আমি দিয়েছি এপিসোডের শেষে, আমার যখন এই ভিডিও দেখানো শেষ হয়ে গেছে। ফেরার পথে আমরা মানালিতে যখন আসব, সেখানে এই যে রুটটা ছিল সব থেকে কষ্টকর, কারণ এই রাস্তাটা অনেকটা এবং সারা দিন জার্নি করেও, সারা সন্ধ্যা জার্নি করেও পৌঁছানো সম্ভব হয় না। আমরা যখন বারালাচালা পাস ক্রস করছি, তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। রাতের অন্ধকারে আমার ফোনে আমি যতটুকু পেরেছি আমি এর ভিডিও তুলেছি। দুপাশে বিস্তীর্ণ বরফের অঞ্চল, বরফের রাশি চারিদিকে। দিনের আলো থাকলে কি বলবো, কত সুন্দর আমি দেখাতে পারতাম এর ভিউ, কিন্তু সেটা সম্ভব হলো না। আমাদের কপাল খারাপ, রাতের অন্ধকারে আমরা এই পাস পার করেছি, বারালাচালা পাস। বরফে যেন ঢেকে আছে চারিদিক, মাঝখানে শুধুমাত্র রাস্তাটাই রয়েছে আর চারিদিকে বরফ পড়ছেও। এই অপরূপ সৌন্দর্য মানে মুখে বর্ণনা করার মতো না। যতটুকু আমি পেরেছি ছবি তুলেছি। দূরের বরফ তো দেখাতেই পারছি না। রাতে কেলংয়ে থেকে পরের দিন সকালে আমরা মানালির জন্য চললাম। এখানে যাওয়ার পথে কিছু রাইড স্পট পড়ে, যেখানে রাইড করা যায়। তো সেই স্পটে আমরা দাঁড়াবো। বিভিন্ন ধরনের রাইড আছে সেখানে, সেইগুলো যারা করতে চায় তারা করতে পারবে। বন্ধুরা, বোঝা যাচ্ছে আমরা আস্তে আস্তে সবুজে ঘেরা পাহাড়ের দিকে চলে আসছি। যেরকম এতদিন দেখাচ্ছিলাম ন্যাড়া পাহাড়, গাছপালার চিহ্নমাত্র নেই, সেখান থেকে আমরা চলে এসেছি সবুজ ঘেরা পাহাড়ে। আমরা এসেছি শিশু ভিলেজে। ঝর্ণাটা দেখা যাচ্ছে। এই স্পটে বিভিন্ন রাইড আছে, যেমন এটা জিপ লাইন, লংগেস্ট জিপ লাইন। 250 থেকে 300 টাকা করে পার হেড চার্জ নেয়। না, একটু বেশি লোক থাকলে দরদস্তুর করে চার্জেস কমানো যায়। এপার থেকে ওপারে নিয়ে যাবে, নদীটাকে পার করে আবার ওপার থেকে এপারে নিয়ে আসবে। এই সেই নদী। এর মধ্যে অনেকে রিভার রাফটিংও করে। আবার এই একটা জাম্পিং রাইড আছে, এই রাইডের নাম আমি ঠিক জানি না। এরকম উঠিয়ে দেয় আবার নেমে আসে, এই রাইডটাও এখানে রয়েছে। হয় আমরা এসেছি অটল টানেলের কাছে। হ্যাঁ, এই অটল টানেল, যেটা ভারতবর্ষের সব থেকে বড় টানেল, সেই অটল টানেল আমরা পার করে মানালিতে ঢুকব। মানালি ঢোকার মুখে এই অটল টানেল। এটা দিয়ে এখন রাস্তা অনেক ছোট হয়ে গেছে। শোনা যায় 31 থেকে 32 কিলোমিটার রাস্তা নাকি 10 কিলোমিটার রাস্তার ডিফারেন্সে চলে আসা যায়। এই অটল টানেল দিয়ে আমরা ঢুকে পড়লাম। টানেলের ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত মানুষের ঘোরার জন্য রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু আরও উন্নত হয়ে যাচ্ছে।
আরও সহজলভ্য হয়ে যাচ্ছে, সহজে পৌঁছানো যাচ্ছে। আমরা অটল টানেল দিয়ে চলেছি। দীর্ঘ সময় টানেলের ভেতর থাকার পরে অবশেষে টানেল থেকে বেরিয়ে এলাম। এরপরে পেলাম মানালির ভিড়। বাপ রে বাপ! হোটেল অম্বিকার ঘর। টয়লেট, ঘর বড় কিন্তু 4 তলার ওপর। সন্ধ্যাবেলায় মানালির মার্কেটে চলে এলাম। মানালির মার্কেটটা খুব ভালো। পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম রোটাং পাসের উদ্দেশ্যে। হ্যাঁ, এখানেও এই প্যারাগ্লাইডিং এগুলো হয়। আমাদের কিছু লোক প্যারাগ্লাইডিং করেছিল, 2000 টাকা করে পার হেড নিয়েছিল। আমরা নিজেদের খরচে গাড়ি বুক করে রোটাং পাস এসেছিলাম। আমরা এখানে এসেছিলাম নিউ যাত্রিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই বাচ্চুদার সাথে। এদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু আমাদের বেশ ভালো ঘুরিয়েছে। কাশ্মীর, কলকাতা থেকে কাশ্মীর হয়ে কলকাতা ফেরা এদের প্যাকেজ ছিল 45,000 টাকা করে পার হেড। কাশ্মীর লাদাখ হয়ে কলকাতায় ফেরা, ট্রেনের টিকিট সমেত। এখানের যা খরচ, তাতে এই রেটটা জাস্টিফাইড রেটই ছিল বলে আমার মনে হয়। রোটাং পাসে যেতেও পেলাম অসম্ভব জ্যাম। মানালিতে যেরকম ভয়ঙ্কর জ্যাম, রোটাংয়ে যেতেও ভয়ঙ্কর জ্যাম পেয়েছিলাম। কিছুটা রাস্তা তো আমাদের হেঁটেই চলে যেতে হলো। মানে সত্যি এখানে জ্যামের পরিমাণ এত বেশি কেন সেটা আমি বুঝে উঠতে পারিনি। তবে অনেকে বলছে যে এই সময় মানালির দিকে ভিড় নাকি অনেক বেশি, তার জন্য লোকের ভিড় হওয়াতে তো জ্যাম। কিন্তু আমার ধারণা রাস্তাঘাটে আরও কন্ট্রোল হওয়া উচিত, যাতে জ্যামগুলো একটু কম থাকে। প্রচণ্ড গাড়ির লাইন, গাড়ির জ্যামের মধ্যে ফেসে আমরা সকালবেলা সেই 7টার সময় বেরিয়ে সন্ধ্যা 8টার সময় এসে পৌঁছেছি, যেটা কিনা দুপুরের মধ্যে ফিরে আসার কথা, এত জ্যাম পেরিয়ে। আমরা রোটাং পাসের 0 পয়েন্টে পৌঁছে গেছিলাম। হেঁটে হেঁটেই গেছিলাম, গাড়িটা পেছন পেছন আসছিল, আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেছিলাম। বেশ কিছু ছবি তুলে আমাদের জার্নির শেষ অঞ্চলটাও শেষ হলো। এখান থেকে আমরা ফিরে এসেছিলাম চণ্ডীগড়ে। চণ্ডীগড় থেকে ট্রেন ধরে এসেছিলাম দিল্লি। দিল্লি থেকে রাজধানী ধরে ফিরেছিলাম কলকাতা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমি যেরকম সবসময় বলে থাকি। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর এরপরে এই ভিডিওটা শেষ হলে এই লাদাখ ট্যুর সম্পর্কে আমার মতামত রয়েছে, সবাই শুনো। টাটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? লেহ লাদাখ ঘুরে এলাম। লেহ লাদাখ ঘুরে এসে একদম স্ক্র্যাচ লেভেল থেকে যেটা বুঝলাম যে এখানে কিছু ইনফরমেশন সবার জেনে রাখা দরকার। তার মধ্যে প্রথম হলো যে লেহ লাদাখ আমি যাব কিভাবে। 3 ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে শ্রীনগর থেকে কার্গিল হয়ে লেহ যাওয়া। 2 নম্বর হয় মানালির দিক থেকে লেতে আসা। আর 3 নম্বর হয় কি ফ্লাইটে করে ডাইরেক্ট লেতে চলে যাওয়া। এখন আমি বলছি যে কারো সময় কম থাকলে সে ফ্লাইটে করে ডাইরেক্ট যদি লেতে চলে যায়, সেখানে মূল সমস্যা হলো লে প্রায় 12,000 ফিটের ওপরে উচ্চতা। তো সেখানে ওই যে লেতে গিয়ে পৌঁছালো সেই সময় তাকে লেতে পৌঁছে হোটেলে পৌঁছে 3-4 ঘন্টা ঘুমোতে হবে এবং তারপরে লেতে 2 দিন থেকে 3 দিন স্টে করতে হবে। স্টে করার পরে সে বডি তার 12,000 ফিটের ওই হাইট অ্যাক্লিমেটাইজড হলে তারপরে সে বাকি জায়গা ঘুরে দেখতে পারে। এবার আসছি মানালির দিক থেকে যদি আসা হয়। মানালির দিক থেকে আসতে গেলে যে পাসগুলো পড়ে তার মধ্যে রয়েছে
বারালাচালা পাস, তাংলাংলা পাস, ছাংলা পাস, এই সব পাসগুলোর প্রত্যেকটারই উচ্চতা অ্যাভারেজ 15 থেকে 17,000 ফিট। তো তাই তো ওই রাস্তা দিয়ে রুট দিয়ে আসতে গেলে মানুষের ইনস্ট্যান্ট সেই উচ্চতার সাথে মানিয়ে নেওয়াটা কিন্তু বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। ওই যে রাস্তা, সেই রাস্তায় যে পাসগুলো রয়েছে যেগুলোকে কভার করতে হয় সেগুলো যথেষ্ট কষ্টকর। কিন্তু যদি শ্রীনগরের দিক থেকে যাওয়া যায়, যেরকমভাবে আমরা গেছি এবং অনেকেই গেছেন, তো শ্রীনগরের দিক থেকে গেলে শ্রীনগর থেকে কার্গিল 8,000 ফিটের কিছু উচ্চতায়, সেখানে গিয়ে একদিন স্টে করা, সেখান থেকে আমরা চলে গেলাম লেতে। তো সেই পদ্ধতিতে যাওয়া গেলে লে 12,000 ফিট। তো এই পদ্ধতিতে যাওয়া গেলে মাঝখানে জজিলা পাস পড়ে, জজিলা পাসও 12,000 ফিটের কাছাকাছি হাইট। তো এই কম উচ্চতা দিয়ে আস্তে 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 এই হাইটের সাথে নিজেদের মানিয়ে নিতে সুবিধা হয়। যখন লেতে গিয়ে একদিন স্টে করছে, তারপর নুব্রা ভ্যালি যাচ্ছে, তো সেই সময় অ্যাট দ্যাট টাইম যখন সে ওই খারদুংলা পাস কভার করছে, আস্তে আস্তে তার উচ্চতার সাথে বডি মানিয়ে নেয়। এবং আমরা যখন ফেরত আসছি তখন লেতে 3 দিন, নুব্রা ভ্যালিতে 2 দিন, তারপরে প্যাংগং লেকে 1 দিন কি 2 দিন স্টে করা যে হচ্ছে, এই 6-7 দিন অন্তত 12,000 ফিটে, অ্যাভারেজে 12,000 ফিট উপরে হাইটে থাকার জন্য প্যাংগং লেক 14,000 ফিট, নুব্রা ভ্যালি 10,500 ফিট, এদিকে লে 12,500 ফিট। এই উচ্চতাগুলোকে আমরা থেকে যাচ্ছি বলে বডি কিন্তু পুরোপুরিভাবে অ্যাক্লিমাটাইজড হয়ে যাচ্ছে। এবং তারপরে সেখান থেকে আমরা যখন ফেরত আসছি, আমরা তখন আমাদের এই উঁচু উঁচু পাসগুলো ক্রস করে করে আমি যখন ফেরত আসছি থ্রু মানালি, তখন সেটা আমাদের জন্য খুব সুবিধাজনক হচ্ছে। সেকেন্ড, এই যে লে থেকে লে যদি করে কেউ, তাহলে অসুবিধা হচ্ছে যে বাকি জায়গাগুলো এই যে সবুজ গ্রিনারি থেকে একদম চলে এলো একদম ন্যাড়া পাহাড়, আর সেই মানে মানুষের চোখে অসম্ভব সুন্দর লাগা সেই সুন্দর সুন্দর যে পাহাড়ের মধ্যে আমরা ঢুকছি, এই যে ঢোকাটা আমার ভিডিও যদি দেখা হয়, তাহলে আমি প্রথমে ওই গ্রিনারি থেকে আস্তে 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 কীভাবে একদম গ্রিনারি ছাড়া পাহাড় আর বরফের পাহাড়ের মধ্যে আমরা লেতে বা লাদাখে ঢুকছি, সেই জিনিসটা দেখতে পাই। অ্যাজ ওয়েল অ্যাজ আবার একইভাবে মানালি দিয়ে ফেরত আসার সময় কীভাবে ওই রকম সাদা ন্যাড়া পাহাড় থেকে আমরা আস্তে 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 আবার গ্রিনারির মধ্যে চলে আসছি মানালিতে, রোটাংয়ে, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো, যেটা কিন্তু লে টু লে দেখা যাবে না। হ্যাঁ, এখন মানুষের সময়ের অভাব থাকলে অবশ্যই তাকে করতে হবে, কিন্তু যদি দেখা যায় সময়ের কথাও, তাহলে লেতে পৌঁছে তাকে 2 দিন অপেক্ষা করতে হচ্ছে। তো সে তুলনায় শ্রীনগর থেকে যদি তারা স্টার্ট করে, তাহলে জার্নিটা তুলনামূলক সুবিধাজনক হয়। এটা আমার মতামত, আমি নিজে গিয়ে এটা বুঝেছি। 2 নম্বর, এই তো হলো যাওয়ার কথা। এবার সাথে কি রাখতে হবে? অবশ্যই কর্পূর রাখবে সাথে করে, এবং পারলে একটা অক্সিজেনের ক্যান রেখে দেওয়া ভালো। খুব সমস্যা সব জায়গায় হবে না, কিন্তু কার কীরকম উচ্চতাজনিত সমস্যা হয় সেটা তো বুঝে ওঠা যায় না আগে থাকতে। অনেক বয়স্ক লোকেরও কোনো সমস্যা হবে না, অনেক ইয়াং লোকেরও সমস্যা হতে পারে। সমস্যা হলেই সাথে সাথে সেই উচ্চতা থেকে নেমে আসতে হবে, সবাইকে ইনফর্ম করতে হবে, যাতে অন্তত 500 ফিট নিচে নেমে আসা যায়, তাহলে ওই উচ্চতাজনিত সমস্যা থেকে বেশ কিছুটা রেহাই পাওয়া যায়। আর যদি খুব সমস্যা হয়, তাহলে নিকটবর্তী যে হাসপাতাল আছে বা সেনাবাহিনী সেনা ছাউনিদের সাথে যোগাযোগ করলে তারা সেরকম ব্যবস্থা নিতে পারে। কর্পূর, অক্সিজেন, এই অক্সিজেনের ক্যান, অক্সিজেনের পোর্টেবল ক্যান পাওয়া যায়, সেগুলো লে থেকে নিয়ে নেওয়া যেতে পারে, অথবা এখান থেকেও ক্যারি করে নিয়ে যাওয়া যেতে পারে। তবে আমাদের খুব একটা প্রয়োজন হয়নি, অক্সিজেন ক্যানেরও দরকার পড়েনি। খালি খারদুংলা পাসে আমার ওয়াইফের একটু প্রবলেম হয়েছিল, তাও কিছু সময়ের জন্য, তারপরে সেটা ঠিক হয়ে গেছে। কিন্তু সেটা যদি প্রচণ্ড বেশি হয়, প্রচণ্ড ক্রনিক হয়ে যায়, তাহলে এই পরিস্থিতির জন্য কিন্তু নিজেদের তৈরি থাকতে হবে। ডায়ামক্স আমরা খেয়েছিলাম। অনেকে বলে কাজ হয়, অনেকে কাজ হয় না, কিন্তু আমরা ডায়ামক্স খেয়েছিলাম, আমাদের ভালো কাজ হয়েছে। আমরা লেতে ঢোকার 2 দিন আগে থাকতে এবং লের 2 দিন পরে পর্যন্ত আমরা ডায়ামক্স কন্টিনিউ করেছিলাম, দিনে 2 বার করে। ডায়ামক্স ভালো কাজ করে। এবং যখন আমরা এই ট্যুরটা প্ল্যান করব যে লে লাদাখ যাব, সেই সময়ে তার কিছুদিন আগে থাকতে যে ধরনের কার্ডিও এক্সারসাইজ করার প্রয়োজন, সেগুলো যদি প্রপারলি করা যায়,
হ্যাঁ, সঠিকভাবে হাঁটা, একটু দৌড়ানো বা অন্যান্য কার্ডিও এক্সারসাইজ প্রপারলি করে দমটাকে যদি বাড়িয়ে নেওয়া যায়, দমের ঘাটতিটাকে যদি একটু বাড়িয়ে নেওয়া যায়, শরীরের স্ট্রেংথটাকে যদি একটু বাড়িয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে হয় সমস্যা হবে না। অনেকে এই জাতীয় সমস্যাটাই সব থেকে বেশি ভয় পায়, যে এই যে আমি উচ্চতায় যাব সেখানে কি হবে। আমাদেরও হয়েছিল, নো ডাউট এই সমস্যা আমাদের হয়েছিল, মানে ভয় আমাদের হয়েছিল যে কি কি হবে, কি দাঁড়াবে এত উচ্চতায়। আমরা দেখেছি যে আমরা যখন লেতে রয়েছি তখন ঝুঁকে একটা জুতো বাঁধতে যাচ্ছি বা ব্যাগটা ঝুঁকে উঁচু করতে যাচ্ছি, তখন একটা নিঃশ্বাস নিতে একটা সমস্যা হচ্ছে, মানে আস্তে আস্তে কাজ করতে হচ্ছে, যেহেতু এতটা হাইটের প্রশ্ন। কঠিন জার্নি, কিন্তু সঠিকভাবে থাকলে, আমাদের সাথেও বয়স্ক লোকেরা গেছিলেন, কোনো সমস্যা হয়নি, কোনো প্রবলেম হয়নি। যা সামান্য একটু আধটু প্রবলেম, সেগুলো না থাকলে তো ঘোরার আনন্দটা আর কোথায় থাকে। তো এই জিনিসগুলো তোমরা দেখে চললে তোমাদের জার্নিটা বেশ ভালো হবে। আমার সাথে থেকো, আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।